আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। ৯০-এর দশকে বাংলা সংস্কৃত জগতে জীবনমুখী গানের এক আলোড়ন তৈরি হলেও তার বহু বছর আগে থেকে জীবনমুখী গান, জীবন সংগ্রামের গান আমরা যার কাছ থেকে পাই তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত কাছের প্রবাদ প্রতিম শিল্পী ডক্টর ভূপেন হাজারিকা। আজকের এই বিশেষ অনুষ্ঠান আমি এক যাযাবর ডক্টর ভূপেন হাজারিকাকেই উৎসর্গ করে। ডক্টর ভূপেন হাজারিকার সাথে ৩২ বছর বাজিয়েছেন এরম একজন বিশেষ ব্যক্তিকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি। তিনি হচ্ছেন শ্রী সরোজ বড়ুয়া। সরোজদা, আপনি তো ডক্টর ভূপেন হাজারিকার সাথে ৩২ বছর ধরে ছিলেন, মানে আপনাদের দুজনের ৩২ বছরের সাহচর্য, এর মধ্যে তো অনেক স্মৃতি, অনেক ঘটনা। তার আগে এইখান থেকে আপনার সাথে কথা শুরু করি যে প্রথম যেদিন দেখা হয়েছিল ডক্টর ভূপেন হাজারিকার সাথে আপনার, সেই দিনের কোনো স্মৃতি কি আপনার মনে আছে? কিভাবে আপনাদের পরিচয় হলো? হ্যাঁ, HMV-তে রেকর্ডিং ছিল। মিউজিক অ্যারেঞ্জার ছিলেন হিমাংশু বিশ্বাস। ভূপেনদার প্রথম অ্যালবাম আমি এক যাযাবর, সেখানে দেখা। সেখানে আরেকজন আমার বন্ধু ছিল স্বপন সেন। আমাদের দুজনকে উনি বললেন আমার সঙ্গে বাজাও।
সেই থেকে শুরু 78। তো ওনার জীবন আদর্শের এমন কি কোনো দিক আছে যেটা আপনাকে খুব প্রভাবিত করেছে, আপনাকে খুব ইনফ্লুয়েন্স করেছে? ওনার জীবনটাকে বোঝাতে গেলে একটা গানেই বোঝানো যায়, আমি এক যাযাবর। পুরো গানটাই ওনার জীবন। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি। গালিবের সে দাস মিনারে বসে শুনেছি। মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর। তাই আমি যাযাবর, আমি এক যাযাবর। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পণ। রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতে দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে ধরে ধরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর। পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পথ। তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। তাই আমি যাযাবর, আমি এক যাযাবর। যে ব্রহ্মপুত্রের অববাহিকায় যে সমস্ত রূপকথার মানুষেরা জন্মেছেন, ভূপেন হাজারিকা তাদের অন্যতম বলতে পারি। মানে যা আমাদের সময়ের প্রান্তরে বহু মানুষকে ছুঁয়ে গেছে, তার গান, তার ভাবনা, তার চিন্তা, তার দর্শন, তার কবিতা, তার গল্পগাথা। সেই গল্পগাথার মধ্য দিয়ে যে কথা বলছিলাম, রূপকথা, রাজপুত্রের মতো ভূপেন হাজারিকা এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত একজন বোহেমিয়ান, যেরকম বোহেমিয়ান থাকে এরকম একটা বোহেমিয়ান জীবন যাপন করেছেন বেঁচে থাকায়, এবং কোনো রকম সতর্কতা নয়। ওনার সমস্ত গানের মধ্যে অসমীয়া গানের একটা সুর আমরা পাই। সুরকার হিসেবে, চলচ্চিত্রের সুরকার হিসেবে ওনার আত্মপ্রকাশও ঘটে অসমীয়া ছবিতে, এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবেও ওনার আত্মপ্রকাশ ঘটে অসমীয়া ছবিতে। কিন্তু প্রথম কাজ সুরকার এবং পরিচালক হিসেবে প্রথম কাজ ওনার অসমীয়া ছবিতে হলেও পরবর্তীকালে কিন্তু বাংলা, হিন্দি বিভিন্ন ভাষার ছবিতে সুরকার হিসেবে, গীতিকার হিসেবে এবং চিত্র পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন।
ধরনের সুর নিয়ে কাজ করতেন সেই নিয়ে যদি আমার দর্শকদের একটু বলেন। উনি যখন কোনো সুর, নতুন সুর সৃষ্টি করতেন, তখন চুনুদা, আমি আর মিন্টুদা ওনার সেক্রেটারি ছিলেন, আমরা থাকতাম, এক একটা লাইন গাইতেন, আমাদের দিকে তাকাতেন। ভূপেনদার সব গানগুলোই এখনো মানুষের মনের মধ্যে রয়ে গেছে। সেগুলো এতই মানুষের মনের কথা যে সেগুলো লোকে ভুলবে না। আমি এমনিতে সুরারোপ করতে জানি না, কিন্তু উনি আমাকে খুব সাহস দিয়েছিলেন। বাড়িতে এসে বসে উনি করিয়েছিলেন যে সময় বা অসময় যখন না তখন রে 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 রা, সময় কখনো মানে না, সময় কখনো মানে না। ভূপেনদার ক্রিয়েটিভিটি নানা রকম টাইপের। এই নানা রকম আমরা সত্যি কথা বলতে গিয়ে প্রথম অ্যালবামটাই আমরা বেশি শুনি। ইউটিউবে ভূপেনদার প্রচুর গান পাওয়া যায় যেগুলো কিন্তু এর সঙ্গে কোনো মিল নেই। সময়ের অগ্রগতির পক্ষী রাজে চড়ে, অথবা একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনোহাস পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। অথবা শিলংয়ের মোনালিসা শোনো গো, তোমার হাতের গিটার খানি ঝিলিবিলি সুর মোর নিয়েছে হিয়া, ঝিলিবিলি সুর মোর নিয়েছে হিয়া, শিলংয়ের মোনালিসা শোনো গো। এই ধরনের গানগুলোর কথা মনে হয়। উত্তর পূর্ব ভারতের সন্তান হিসেবে এটা আমার খুবই গর্বের যে সেখানকার দুজন মানুষ বাংলা আধুনিক গানে যুগান্তর এনেছিলেন, একজন শচীন দেব বর্মন আর একজন ভূপেন হাজারিকা। আর ভূপেন হাজারিকার ক্ষেত্রে বিষয়টা আরও বৈচিত্র্যপূর্ণ। তিনি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জাতি উপজাতি মানুষের যে লোকায়ত সুর, আসামের বিহু, নাগাল্যান্ডের সুর, মেঘালয়ের সুর, অরুণাচল প্রদেশের সুর, এই সমস্ত সুরকে নিয়ে এলেন বাংলা আধুনিক গানে, এবং সেটা এলেন অসমীয়া আধুনিক গান হয়ে বাংলা আধুনিক গানে।
সরোজদা, আজকে আপনার সাথে বাকি যে সমস্ত মিউজিশিয়ান ভাইরা বাজাচ্ছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিন। কিবোর্ড বাজাচ্ছে অর্ণব, অরূপ কিবোর্ড বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে প্রশান্ত, গিটারে রয়েছে পার্থ, বেস গিটার তন্ময়, অক্টাপেডে রয়েছে তাপস পাল, তবলা ঢোল সুমন। 1926 সালের 8ই সেপ্টেম্বর ডক্টর ভূপেন হাজারিকা জন্মগ্রহণ করেন অসমে। ওনার কাজের ব্যাপ্তি শুধু আসামে নয়, আসাম ছাড়িয়ে পুরো ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বাইরে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। 1975 সালে চলচ্চিত্রে কাজের জন্য ডক্টর ভূপেন হাজারিকা পান জাতীয় পুরস্কার, 1987 সালে পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1977 সালে পান পদ্মশ্রী এবং 2001-এ পান পদ্মভূষণ। সরোজদা, ডক্টর ভূপেন হাজারিকা তো মাল্টি ট্যালেন্টেড, মাল্টি ফেসেটেড একজন পার্সন, মানে ওনার কাজের এত সত্তা, এত রকম দিক যে ওনাকে কোনো একটা ভূমিকায় তো পাওয়া মুশকিল। তো এই যে এতগুলো ওনার সত্তা, এর মধ্যে কোন সত্তাটা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে, কোনটা আপনার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ? ওনার মানুষ সত্তা, মানে ঠিক বোঝাতে পারবো না, মানে মানুষ হিসেবে উনি কেমন ছিলেন। বাকি সত্তার চেয়ে ওটা এত উঁচু ছিল যে আমি বাকিগুলো ঠিক দেখি না, ওনাকেই দেখি। ভূপেন হাজারিকা এবং হেমাঙ্গ বিশ্বাস তারা আসামের অসমিয়া বাঙালি ভাতৃঘাতী দাঙ্গার সময় 7টি রাজ্যের শিল্পীদেরকে নিয়ে একটা বড় শান্তি যাত্রা করেছিলেন এবং তার ফলে সেদিন শান্তি এসেছিল। তো ওই জজ ফিল্ডের অনুষ্ঠানে সেখানে সেই সময় তিনি চার্চা হয়ে গেছেন, মেঘালয়ের জেস প্রিটার ছিলেন, আরও অনেকেই ছিলেন, এবং ওই সময় 61 সালের গণনাট্যের মানুষেরা ছিলেন। তো তাদের সবাইকে পেয়ে ভূপেন হাজারিকা এতটাই তিনি উত্তেজিত এবং এতটা রোমাঞ্চিত ছিলেন যে তিনি বলছিলেন যে চলো আবার 61-র মতো আমরা রাস্তায় বেরোই। উনি খুব বড় বড় চাকরি পেয়েছিলেন, আমেরিকাতেও চাকরি পেয়েছিলেন, করেননি শুধু মানুষের জন্য কিছু করার জন্য। লিখে গেছেন, গেয়ে গেছেন, খুব গরিব ঘরের মানুষ ছিলেন, স্ট্রাগল করেছেন, তবু নিজেকে কখনো কোথাও সঁপে দেননি, স্ট্রাগল করেই গেছেন, সারা জীবনে বোধহয় করেছেন নানাভাবে। মানুষের জন্য উনি লিখেছেন যেভাবে, কাজটাও সেভাবে করে গেছেন। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে, মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে গেলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু?
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। ভূপেন হাজারিকার গান মানেই আমরা বুঝি শ্রমজীবী মানুষের গান, এবং শ্রমজীবী মানুষের গানের সাথে মিশে থাকে মাটির গন্ধ, পল্লীগীতির গন্ধ। আমরা সাধারণত মনে করি উনি লোকগান নিয়ে বা ওনার আসামের ভাষায় গান করা বা সেগুলোকে বাংলায় ট্রান্সলেশন করা, সেগুলো করতেন। কিন্তু রাগরাগিনী সম্বন্ধে ওনার ভালো জ্ঞান ছিল, এটা হয়তো অনেকেই জানেন না। আর সেই জন্যই বোধহয় ডোভার লেনে গিয়ে বসে থাকতেন, কে কীরকম গাইছে, কে কী রাগ গাইছে। মাঝে মাঝে আবার খুব হেসে হেসে আমাকে জিজ্ঞেস করতে, এইটা এই রাগ না, এই পর্দা লাগে না। তো সেগুলো আমরা খুব এনজয় করতাম, খুব ভালো লাগতো ভূপেনদাকে। ভূপেনদা একটা মিলিয়ে ঝুলিয়ে একটা খুব মিষ্টি মানুষ, খুব ভালো লাগতো। ওনার এই যে দীর্ঘ কলকাতার যে সঙ্গীতময় জীবন, তখন তো আপনিও ওনার সাথে বাজাচ্ছেন কলকাতায় যখন উনি আছেন, এবং ওনার সাথে বাকি যারা বাজাতেন এবং সবাই মিলে আপনাদের যে মিউজিশিয়ানরা, আমাদের যারা যারা নেই, চুনুদা নেই, চঞ্চল খান, চুনুদা আমাদের চেয়েও সিনিয়র, তারপরে গৌরপাল আমার বিশেষ বন্ধু, আজকে আসতে পারেনি, অসুস্থ, প্রীতিময় গোস্বামী,
সেও বহুদিন বাজিয়েছে। আমি অ্যাজ এ মিউজিশিয়ান ভূপেন হাজারিকার সাথে বহু রেকর্ডিংয়ে আসামিজ ফিল্মে আমি ব্যাকগ্রাউন্ড স্কোরে আমি ভায়োলিনিস্ট হিসেবে বাজিয়েছি, চিফ সোলো ভায়োলিনিস্ট হিসেবে বাজিয়েছি। উনি আমার বাজনা খুব পছন্দ করতেন। আর বিশেষত যেহেতু সলিল চৌধুরীর সঙ্গে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক এবং একেবারে খুব অল্প বয়সে 16-17 বছর বয়স থেকে, তো উনি আমাকে ডেকে ডেকে কথা বলতেন। তখন 8-এর দশক, সেই সময় গল্প করছেন 4-এর দশকে শেষে, মানে 5-এর দশকে যারা বেরিয়ে পড়েছেন আইপিটিএর থেকে, তার আগে গণনাট্যের, আইপিটি মানে ইন্ডিয়ান পিপলস থিয়েটার গণনাট্য, এবং সেই আপনারা জানেন সেই গণনাট্যে এদের ভূমিকা তো সাংঘাতিক ছিল। আসাম থেকে ভূপেন হাজারিকার ভূমিকা এবং সলিল চৌধুরীর ভূমিকা, এখানে সঙ্গীতকার হিসেবে হেমাঙ্গ বিশ্বাস, এগুলো তো আমাদের কাছে একটা কি বলে একটা প্রভার্বিয়াল ব্যাপার হয়ে গিয়েছে সবার কাছে। শিলচরে তিনি এসেছিলেন অসম সাহিত্য সভার সভাপতি হিসেবে শুভেচ্ছা সফরে। তখন শিলচর সঙ্গীত বিদ্যালয়, কালিকা প্রসাদ আমরা চিনি, তাদের পারিবারিক সঙ্গীত প্রতিষ্ঠান। ওর কাকা মুকুন্দ দাস ভট্টাচার্য বিশিষ্ট নৃত্যশিল্পী ছিলেন, ভূপেন হাজারিকার খুব ঘনিষ্ঠ সহযোগী গণনাট্যে। তো তিনি তাকে সঙ্গীত বিদ্যালয়ে নিয়ে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন যে তুমি চলে এসো, ভূপেনদাকে আমরা যখন সম্বর্ধনা জানাবো তুমি গান করবে। তো আমার পৌঁছতে একটু দেরি হয়, আমি এসে দেখি ভূপেন হাজারিকা বেরিয়ে যাচ্ছেন। তো ঠিক সেই সময় মুকুন্দ কাকু বলেন, ভূপেনদা এই আমাদের গণনাট্যের সম্পাদক, ওর একটু গান শুনবেন না? গণনাট্যের সম্পাদক? হ্যাঁ শুনবো, গাও 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 বলে তিনি দরজায় দাঁড়িয়ে থাকলেন। আমি দরজায় দাঁড়িয়ে আছি, তুমি গাও, আমি শুনবো। তখন গান শুরু করতে যাব, এমন সময় বিদ্যুৎ চলে যায়। তো কালিকা পাশে ছিল, বলল গান একটা গেয়ে দাও। আমি ঝট করে মনে আছে সার্থক জনম আমার গিয়েছিলাম, চোখ বন্ধ করে গাইছি। আমি চোখ যতক্ষণ খোলা ছিল দেখেছিলাম ভূপেন হাজারিকা বাইরের দরজার সামনে দাঁড়িয়ে। আমার গান যখন শেষ হলো চোখ খুললাম, দেখি তিনি আমার একদম সামনে দাঁড়িয়ে আছেন এবং তিনি আমাকে জড়িয়ে ধরেছেন। মানুষের যে সংগ্রাম এবং সেই সংগ্রাম জেতার যে কাহিনী, সেই ঘটনাই আমরা জানতে পারি ওনার গান থেকে। ভূপেন হাজারিকা যে মানব প্রেম, মানুষকে ভালোবেসেছিলেন, যার জন্য উনি দেখুন অ্যাসামিজ হয়ে উনি বাংলায় এত জনপ্রিয় কেন হতে পারলেন। বাংলা গান উনি এত জনপ্রিয় করলেন বিভিন্ন সময়তে, পুজোর সময়তে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের রচনায় বাংলা গান তিনি রচনা করলেন এবং এইগুলো তিনি বাঙালির মনকে, বাঙালির চিত্তকে তিনি জয় করতে পেরেছিলেন। তার কারণ বাঙালি কি চায় সেটা তিনি জানতেন। তিনি তো দীর্ঘদিন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, পল রবসনের সাথে কাজ করেছেন। ফলে তার সাথে কাজ করার সুবাদে তিনি সেখানকার কালো মানুষদের সঙ্গীতের মধ্যে দিয়ে যে তাদের সংগ্রামকে দেখেছেন, তাদের লোকসঙ্গীতকে নিয়ে কাজ দেখেছেন। ফলে তার গানের মধ্যে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানকার কালো মানুষদের গানও চলে এসছে এবং ফলে একদিকে পাশ্চাত্য, একদিকে উত্তর পূর্বাঞ্চলের পরম্পরাগত সুর, এর দুয়ের মেলবন্ধনে যে বাংলা আধুনিক গান যে নতুন প্রাণ পেল, সে প্রাণ দিয়েছিলেন ভূপেন হাজারিকা। দোলা হে দোলা হে দোলা হে দোলা, আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা হে দোলা হে দোলা হে দোলা। আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথ চলে দোলা হে দোলা হে দোলা হে দোলা। হিয়ানা 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 হিয়া, হিয়ানা 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 হিয়া, হে দোলা হে দোলা হে দোলা হে দোলা। দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ, আর ফিরে ফিরে দেখি তাই ঝিকিমিকি করে যে মাথায় রেশমের তাজ। আয় মোর ছেলেটির উলঙ্গ শরীরে একটু জামানে খোলা, দু চোখে জল এলে মনটাকে বেঁধে দে, তবুও বই যায় দোলা হে দোলা হে দোলা হে দোলা।
যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটির দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ধরে পড়ে ও পড়ে উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় ভালো করে পায়ে পা মেলা উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় ভালো করে পায়ে পা মেলা হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে আর দোলা যাবে না কো তোলা রাজা মহারাজার দোলা বড় বড় মানুষের দোলা এ দোলা এ দোলা এ দোলা আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা হে আনা 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 হে আনা 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 হে দোলা 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 হে দোলা। এইটা আমার ভূপেন হাজারিকার গান, জীবন, শিল্পী জীবন। এবং কথা বলতেন, উনি যখন বলতেন যে গ্রাসরুটসের কথা বলতেন, যেন গ্রাসরুটস থেকে দাঁড়িয়ে কি আসলে মানুষকে কোথায় আমরা ফেল করলাম। আমরা একটা সোশ্যাল কনসিয়াসনেস তৈরি করার চেষ্টা করেছিলাম, সেই সমাজ চেতনাটা কোথায় গিয়ে আমরা ফেল করলাম। এবং পার্টিগত সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা এবং বলশেভিক মুভমেন্ট, এই সমস্ত কিছু নিয়ে উনি কথা বলতেন। এবং উনি যে এইসব কথা বলতেন তা না যে যখন আমরা দিল হুম হুম করে যখন গান গাইছে সেখানেও আসাম উঠে আসে। মানে এই যে একজন ন্যাশনাল পোয়েট, কম্পোজার, জনপ্রতিনিধি, তিনি যখন হিন্দি সুরের গান করছেন তখনও কিন্তু একটা জিনিস থেকে গেছে, সেটা আসামের সেই ব্রহ্মপুত্র তাকে কখনো ছাড়েনি। এই যে রুদালির গানটা দিল দিল হুম করে, এই হুম হুম কথাটা হিন্দিতে ছিল না। গুলজার সাহেব একটু আপত্তি করেছিলেন, বলে হুম হুম কী কথা। ভূপেনদা কিন্তু জোর করে ওঠে ঢোকালো। কেন ভূপেনদা আসামিস গানে বুকু হম হম করে। হ্যাঁ, মনিরাম দেওয়ান আজ থেকে কত বছর আগে, 50 বছর আগে উনি গেয়েছিলেন এই ওয়ার্ডটা। তা সেইটা হিন্দিতে প্রথম হুম হুম কথাটা যোগ হয়।
2011 সালের 5ই নভেম্বর উনি আমাদের ছেড়ে চলে যান। তারপরে 2012 সালে উনি পান পদ্মবিভূষণ এবং 2019 সালে ভারতরত্ন পান ডক্টর ভূপেন হাজারিকা। ওনার জীবন 2011 সালে শেষ হলেও এবং এই দুটি সম্মান উনি মরণোত্তর পেলেও ওনার সঙ্গীতময় জীবনের কিন্তু কোনো শেষ নেই। সেই গান, সেই সুর, সেই কথা এখনো আমাদের ঋদ্ধ করে। ভূপেন হাজারিকা কিন্তু তার জীবনে তার আসামের একেবারে আসামের শুধু চা বাগান, মানে সলিল চৌধুরীরও যেমন আসামের চা বাগান, তেমনি ভূপেন হাজারিকার গোটা আসামটাই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি দুজনের কাছেই দুজনের গল্প শুনেছি। মানে ভূপেন হাজারিকা যেমন বলছে যে সলিলের মতো, মানে দুজনের বয়স কিন্তু খুব কাছাকাছি, মানে 25-26, মানে 25-এ মতো সলিল চৌধুরী আর 26-এ ভূপেন হাজারিকা। তো আমি ভূপেন হাজারিকার কাছে সলিলের গল্প, মানে সলিল মানে তার সলিল, মানে কোট আনকোট সলিল চৌধুরীর গল্প শুনেছি, সলিল চৌধুরীর কাছে ভূপেন হাজারিকার গল্প শুনেছি। সলিলদা বলতেন যে মঞ্চে ভূপেন উঠলে যেরকমভাবে পিটসিগার, ভূপেন ঠিক সেরকম, মানে আমাদের ভারতবর্ষে পিটসিগার। এইটা আমরা তো বিস্তীর্ণ দুপারে, যখন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা, এটা যখন করে উঠতেন উনি মঞ্চে, আমরা সেই মঞ্চ দেখেছি। মানে হয়তো ভূপেন হাজারিকা গাইছেন, ঠিক তারপরেই সলিল চৌধুরী, আমি দেখলাম কিছুক্ষণের মধ্যেই সলিলদা আমাদের সঙ্গে বসে আছেন গ্রিন রুম থেকে সলিলদা চলে গিয়ে ভূপেন হাজারিকার মঞ্চে দাঁড়িয়ে এইরকমভাবে দাঁড়িয়ে আছেন। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বলছো কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মগ্ন কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে চলো না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? স্রোতস্বিনী কেন নাহি বও, তুমি নিশ্চয়ই জানো বিনাও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত
সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? মানুহে মানুহৰ বাবে যদিহে অকণনে ভাবে অকণি সহানুভূতিৰে ভাবিব কোনে নকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণনে ভাবে অকণি সহানুভূতিৰে ভাবিব কোনে নকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে মানুহে মানুহক বেচিব খুজি মানুহে মানুহক কিনিব খুজি পুৰণি ইতিহাস দোহাৰিলে ভুল জানো নহ'ব কোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণনে ভাবে অকণি সহানুভূতিৰে ভাবিব কোনে নকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে